আজকাল অনেকেই বলে আমি নাস্তিক, আমার ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই, কারণ এরকম আমার কাছে মনে হয় না কোনো পরম সত্তা বা পরম তথ্যা কেউ আছেন। এটা ভারতেও এখন প্রচুর পরিমাণে দেখা যায়। এথিস্ট যারা আছে তাদের প্রভাব একটু ডেভেলপ হচ্ছে, তারা একটু জেনজি স্টাইলের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের কাছে মনে হয় যে তারাই পৃথিবীর সর্বোচ্চ এবং তারাই সব থেকে শিক্ষিত জাতি, তারাই সব থেকে বুদ্ধিমান জাতি, তারাই সব থেকে ভালো মানুষ, মানে কমিউনিস্টবাদী। হ্যাঁ, লেলিনবাদ যেটাকে বলা হয়। যাই হোক, খুব ভালো, এটা এথিস্ট হওয়া খুব ভালো, খারাপ কিছু নয়। আমার কিছু বেসিক প্রশ্ন আছে। আমাদের যে হিউম্যান বডি, যদি আমরা দেখি বর্তমান সায়েন্সের কাছে হিউম্যান বডি সম্পর্কে তারা কতটুকু জানতে পেরেছে, তারা বলবে যে আমরা 6%-এর মতো জানতে পেরেছি। 6%, এখনও 94% রিসার্চের বাকি আছে এই হিউম্যান বডি নিয়ে। যদি আপনি সমুদ্র নিয়ে রিসার্চ করবেন এবং যদি সমুদ্র বিশেষজ্ঞ কোনো সায়েন্টিস্টের সঙ্গে আপনি কথা বলবেন যে সমুদ্র সম্পর্কে আপনারা কতটুকু জানতে পেরেছেন, তারা বলবে 4%, বাকি 96% এখনও বাকি আছে রিসার্চের। স্পেস, কসমোলজি, মহাকাশ তত্ত্ব, সেই সম্পর্কে কতটুকু জানতে পেরেছে, ডার্ক ম্যাটার, এন্টিম্যাটার, ডার্ক এনার্জি, যদি বলা হয় কতটুকু জানা হয়েছে না, তাহলে 0.00001%। তাহলে যেখানে অল্প জ্ঞানের মাধ্যমে বিজ্ঞানী এত বড় বড় জায়গায় পৌঁছেছে যে সেখানে মূল যে ক্রিয়েটর আছে, মূল যে সৃষ্টিকর্তা আছে, সৃষ্টির যে জনক আছে, তাকে দেনাই করছে। তাহলে যিনি এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন পূর্ণ তথ্য সমেত, যা আমরা সম্পূর্ণরূপে দেখতে পারি আমাদের ভারতীয় শাস্ত্রে। গুরুকুলে যে কোনো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করুন পৃথিবীতে কত প্রজাতির জীব জন্তু মানুষ আছে, তারা বলে দেবে 84 লক্ষ। বেদ বলছে সেটা, 84 লক্ষ প্রজাতির জনি আছে এই পৃথিবীতে। বিজ্ঞান এখনো পর্যন্ত রিসার্চের মাধ্যমে সেটাকে বের করতে পারেনি। আপনি নাসাকে জিজ্ঞাসা করবেন যে কবে কোন গ্রহ, কখন, কিভাবে, কোন তিথি, নক্ষত্র কিভাবে লাগছে, তার 1 থেকে 2 মাস সময় লাগবে ওই সফটওয়্যারের মাধ্যমে সেটাকে আপডেট করতে। কিন্তু যারা ভারতীয় পঞ্চাঙ্গ পণ্ডিত আছে, যারা পঞ্জিকা দেখে দিন নির্বাচন করে, তারা শুধু আজকের হিসাব নয়, আগামী 10 বছর, 100 বছর কি হবে তার অগ্রিম অ্যাডভান্স ডকুমেন্টারি তারা পঞ্জিকার মাধ্যমে লিখে দিয়েছে, যা 50 টাকার বইয়ের মাঝে পাবেন। এই যে অ্যাস্ট্রোনমির সায়েন্স, এটা ভারতের ঋষিরা কোনো ইউনিভার্সিটি বা কোনো বড় জায়গায়, হার্ভার্ড বলুন, অক্সফোর্ড বলুন, সেই সমস্ত জায়গায় শেখেনি। এটা ভারতের পূর্বসূরীদের দেওয়া এক বিশেষ জ্ঞান, যে ম্যাথমেটিক্সের মাধ্যমে তারা এই সমস্ত কিছুকে ক্যালকুলেশন করতে পারতেন। তাহলে আপনার সংস্কৃতি কেন আপনার কাছে মনে হয় ছোট? তাহলে আমি আবারও একই প্রশ্নটা বলছি, যে সৃষ্টি, মানে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান এখনো পর্যন্ত সীমিত জ্ঞান, সীমিত মানে খুবই সীমিত। যদি সেটা আমরা বলি 100 ভাগের মাঝে 1 ভাগ, সেটাই অনেক বেশি হয়ে যায়। তাহলে যিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির রচয়িতা আছেন, সৃষ্টিকর্তা আছে, তার সৃষ্টিকে জানতে যদি তার এত সময় লাগে বর্তমান সায়েন্সের, তাহলে সৃষ্টিকর্তাকে জানতে তার কতটুকু সময় লাগবে? এই যুক্তি কখনো এসেছে আপনার মাঝে? আসেনি। আসবে কি করে? কারণ আমরা তো ওই শিক্ষায় শিক্ষিত হইনি, আমরা ইউরোপিয়ান শিক্ষায় শিক্ষিত, যেখানে নিজের কালচারকে ছোট করব কিন্তু অন্যের সংস্কৃতিকে বড় করে দেখব। এটাই হচ্ছে পার্থক্য। নিজের ঘরের কোনায় বসে নিজেকে নাস্তিক প্রমাণ করা খুব সহজ, কিন্তু যদি পুরো ভারত আপনি ঘুরতে পারেন, তখন আপনার মাঝে প্রশ্ন আসবে যে সৃষ্টির বাইরেও প্রকৃতির নিয়ন্ত্রক বলে কেউ একজন আছেন, যার ইচ্ছায় প্রকৃতিও কিছু কিছু জায়গায় সিস্টেমের বাইরে আচরণ করে। জগন্নাথ পুরী, ধ্বজা বাতাসের উল্টো দিকে ওড়ে, আজ পর্যন্ত ব্যাখ্যা নেই। সমুদ্রের শব্দ চারিদিকে শোনা গেলেও ভেতরে কখনো সমুদ্রের শব্দ আসে না, আজ পর্যন্ত ব্যাখ্যা করতে পারেনি কেউ। 7টা পাত্রে একসঙ্গে রান্না করা হয়, নিচের পাত্র সবার আগে হওয়ার কথা রান্না, উপরের পাত্র সবার আগে হয়, আজ পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি কেউ। যেদিন নবকলেবর হয়, মানে 12 বছর পর জগন্নাথের বিগ্রহ চেঞ্জ করা হয়, পুরো জগন্নাথ মানে উড়িষ্যা সিটির লাইট লোডশেডিং হয়ে যায়। এটার কি কারণ বা কেন, রিচুয়াল নাকি সায়েন্টিফিক, এর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কেদারনাথে বলা হয় বাতাস আছে স্বর্গ থেকে, এর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি। 2013 সালের বন্যায় দেখুন কেদারনাথকে কিভাবে একটা বিশাল পাথর রক্ষা করেছিল, কিন্তু বাকি সব তছনছ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শুধু কেদারনাথ টেম্পলই রক্ষা হয়েছিল। কি কারণ কেউ জানে না, এর কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন নেই। আপনি যান কাশী বিশ্বনাথে, মণিকর্ণিকা ঘাট, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষকে পোড়ানো হচ্ছে, এর কোনো ব্যাখ্যা নেই। কোত্থেকে আসছে, কি কারণ, কেন? মুক্তি ভবন, মুক্তি ভবনের নাম শুনেছেন কখনো? ওখানে একটা মানে বিশ্বাস করা হয় মুক্তি ভবনে যদি কোনো ব্যক্তি আসে এবং তার যদি মনে হয় সে আর কিছুদিন বাঁচবে, তাকে 10 থেকে 15 দিন সেখানে রাখা হয়। অটোমেটিক্যালি ভাবে দেখা গেল 100% মানুষের মাঝে 90% মানুষই মারা যায় 10 থেকে 15 দিনের মাঝে, কারণ তারা বুঝতে পারে, প্রকৃতি তাদেরকে বোঝায় যে তোমার সময় খুব অল্প। আর হয়তো বা 10% ফিরে যায়, যারা ফিরে যায় তারা আরও বহুদিন বাঁচতে পারে। আজ পর্যন্ত এর ব্যাখ্যা কেউ দিতে পারেনি। কি কারণ? তো যার ব্যাখ্যায় পূর্ণভাবে এখনো সঠিক মীমাংসা হয়নি,
তার দেওয়া নীতিকে যদি আপনি মেনে নিয়ে আপনার সংস্কৃতিকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা ব্লাইন্ড ফেথ নয়। কারণ আপনার ধর্মে, আপনার সংস্কৃতিতে এর রিসার্চ আছে, এর গবেষণা আছে, যেটাকে আপনাকে বলা হয় মাইথোলজির অংশ, গল্পের আকারে। আর কতদিন আমাদের সংস্কৃতি এইভাবে ছোট হবে মানুষের কাছে, ভাবুন একবার। এথিস্ট বলে দিলে এথিস্ট তা কিন্তু নয়, নাস্তিক বানিয়ে রাখা হয়েছে আপনাকে। আপনি যেটুকু জানেন সেটাই সর্বোচ্চ জ্ঞান নয়, সেই জ্ঞানকে জানার জন্য, উপলব্ধি করার জন্য তার থেকে বড় বড় জ্ঞান আছে, যা ভারতের মহান ঋষিমুনিরা লিখে গেছেন। পড়ার চেষ্টা করেছেন কখনো? জানার চেষ্টা করেছেন কখনো? বোঝার চেষ্টা করেছেন কখনো? কখনোই না। তাহলে আপনার সংস্কৃতি তো আপনার কাছে দুর্বল প্রমাণিতই হবে। পড়লে তবেই তো আপনার কাছে মনে হবে এটা সবল, কিছু তো আছে যা এখনো কেউ ব্যাখ্যা করতে পারেনি। এরকম অনেক তথ্য আছে, আমি তো ছোট ছোট কিছু বলছি। নিজে রিসার্চ করুন, নিজে জানার চেষ্টা করুন, আরও জানতে পারবেন। কারণ কারোর শোনা কথায় বিশ্বাসের থেকে নিজে পড়া সব থেকে বেস্ট। সেই জ্ঞান অনেকদিন লং লাস্টিং করবে। আর এটা এক কান্দে ঢুকাবেন, অন্য কান্দে বের হয়ে যায়। কারণ এখন রিলসের সমাজ, কেউ একটা রিলসের মাঝে স্টিল থাকে না, কন্টিনিউয়াস স্ক্রল করে যাচ্ছে। তো ব্রেইনও বুঝতে পারছে না কোনটা নেব কোনটা ছাড়বো। তাই পড়ার মূল্য সব থেকে বেশি, অধ্যয়নের মূল্য সব থেকে বেশি। ধন্যবাদ।